কেমন আছো? ভালো আছি, সুস্থ আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি এখন কোন সে আলো স্বপ্ন নিয়ে সিরিয়ালে কাজ করছো? নতুন সিরিয়াল, নতুন চরিত্র কেমন লাগছে তোমার? চরিত্রটা যে একেবারে নতুন সেটা নয়, কিন্তু প্রত্যেকটা চরিত্রেরই একটা আলাদা করে লেয়ার্স থাকে, অনেকগুলো লেয়ার্স থাকে। এটারও লেয়ারগুলো আলাদা। টেক্সচারটা, ফ্লেভারটা একই, কারণ আমি এই ধরনের প্রচণ্ড বদমাশ নেগেটিভ ক্যারেক্টার এর আগে আমি করেছি, এবং সেই জায়গা থেকে বেসিক চরিত্রটা হয়তো একই, নেগেটিভ, কিন্তু তাদের ধরন ধারণটা আলাদা, সম্পূর্ণ আলাদা। তো তুমি অন্য চরিত্র সেটা কি কীরকম কম্পেয়ার করছো মানে? সব চরিত্র তো আলাদা আলাদা হয়, কম্পেয়ার করার কিছু নেই। যে ভালো চরিত্র ভালোর মতো হয়, কিন্তু ভালো চরিত্রের মধ্যে অনেক রকম শেডস থাকে। আবার নেগেটিভ চরিত্র, বদমাশ দুষ্টু লোকের মধ্যে অনেক রকমের শেডস থাকে। পৃথিবীর সব কটা দুষ্টু লোক তো একরকম হয় না, তাদের এক একজনের এক এক রকম থাকে। তো সেই জায়গা থেকে আমি এইটা বলতে পারি, এই চরিত্রটা বরং এটা কিছুটা গ্রে চরিত্রটা, মানে এই একেবারে যে খারাপ সেটাও না, কিছুটা পরিস্থিতির শিকার, কিছুটা নিজস্ব একটা ব্যক্তিগত ওর যে মানে ওর পার্সোনাল নেচারটা কিছুটা অ্যাগ্রেসিভ ওরকম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওর একটা ভালো দিকও আছে। সেটা হয়তো আমরা এখন যেই শ্যুটটা করছি, আমি এখন যেই শ্যুটটা করছি সেখানে কিছুটা রিভিল হচ্ছে, হয়তো ভবিষ্যতে আরও রিভিল হবে। আরও ওর যে ভালো দিকটা সেটা হয়তো আস্তে আস্তে আরও দর্শকের কাছে সেটা রিভিল হবে, জানতে পারবে দর্শক। এবার তোমার পুরোনো দিনে ফিরে যাবো, তোমার ছোটোবেলা কীরকম কেটেছিল? আমার ছোটোবেলা খুব নর্মাল একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যেমন কাটে, বাড়ির একমাত্র একলতা হিসেবে, একমাত্র সন্তান আমি। সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালোই কেটেছে। তবে ছোটোবেলা থেকেই আমি যেই জীবিকাটা, এখন আমার যেই জীবিকাটা, যেইটা আমার রুজি রোজগার, সেই দিকে, অর্থাৎ এই চলচ্চিত্র অভিনয়, এই বিষয়টাতে আমার ছোটোবেলা থেকে একটা অদ্ভুত আকর্ষণ ছিল। আমাকে একটা দেয়ার ওয়াজ কাইন্ড অফ আ ম্যাগনেটিক পুল, আমাকে সবসময় টানতো। তো আই এম ওয়ান অফ দোজ লাকি গাইজ, যেটা নাকি আমরা নর্মালি বলতে শুনি যে পৃথিবীতে এরকম খুব কম মানুষজনই থাকে যারা কিনা যেটা ছোটোবেলা থেকে যেই প্যাশনটা থাকে, যেই প্যাশনটাকে পারসিউ করতে চায়, যেটাকে কিনা তারা পরবর্তী ক্ষেত্রে নিজের জীবিকার হিসেবে যেটাকে নিতে চায়, বা যেই কাজটা করতে চায়, যেটা থেকে পয়সা রোজগার করতে চায়, আমি সেই কাজটাই করতে পেরেছি। ইন দ্যাট ওয়ে আই এম ভেরি লাকি। তোমার প্রথম কাজ কী ছিল? আমার প্রথম কাজ, আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমার স্কুল থেকে স্কুলে দেখে আমাকে ওখান থেকেই পিক করেছিল, মানে পছন্দ করেছিল। তখন দূরদর্শনে সিরিয়াল হতো, সেই সিরিয়ালের জন্য। তো তখন থেকে আমার যাত্রা শুরু ক্যামেরার সামনে। কিন্তু যা হয় আর কি, দুটো সিরিয়াল করার পরে বাড়ির থেকে বলা হয় যে আগে পড়াশোনাটা করো, তারপরে, এখনও বয়স অনেক পড়ে আছে, সময় অনেক পড়ে আছে, তারপরে করো। তো ক্লাস 8-9 থেকে আমি গ্রুপ থিয়েটারটা রেগুলার বেসিসে করতাম। তারপর কলেজ লাইফে আবার কিছুদিন সিরিয়ালে কাজ করি, কিন্তু নিজের কিছুটা বদমাইশি, নিজের কিছুটা পাগলামির জন্য সেটা বেশি দিন পারসিউ করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। ফুল ফ্লেজেড আমি কাজ শুরু করি ইন্ডাস্ট্রিতে 2014 থেকে। প্রথম ধারাবাহিক কী করেছিলে? প্রথম ধারাবাহিক প্রথম ধারাবাহিক তো যেটা বললাম, ক্লাস 4-এ যখন দূরদর্শনে পড়তাম, তখন ওখানে একটা সিরিজের মতো হতো, মানে রাগে অনুরাগে বলে সিরিয়ালটার নাম ছিল, শোটার নাম ছিল। তাতে এক এক দিন এক একটা গল্প দেখানো হতো। সেটার প্রথম যে পাইলট এপিসোড ছিল সেটা ছিল পরশুরাম, মানে রাজশেখর গুপ্তর একটি গল্প, রটন্তী কুমার বলে। সেখানে রটাইয়ের ভূমিকায়, মানে যে মেন যে প্রোটাগনিস্ট, বাচ্চা ছেলেটি, সেই ভূমিকা অভিনয় করেছিলাম। আমার দিদি হয়েছিল তাতে রূপা গাঙ্গুলি। ওনার ওটা প্রথম কাজ ছিল আমার, যতদূর মনে পড়ছে। সেখান থেকে যাত্রা শুরু। আর ফুল ফ্লেজেড, মানে প্রফেশনাল হিসেবে যবে থেকে কাজ শুরু করলাম, সেটা তো 2014 বললামই। সেটা আমার প্রথম শুরু হলো, তখন ইটিভি ছিল আমাদের। ইটিভিতে তখন একটি সিরিয়াল হতো, ধারাবাহিক আসতো, তার নাম হলো দত্তবাড়ির ছোট বউ। সেখানে অ্যাজ আ সেকেন্ড লিড আমি প্রথম কাজ শুরু করি। তো তোমার কি এখনও কোনো মেগাতে মানে হিরো বা লিড রোলে করার কোনো ইচ্ছা নেই? আমি করেছি, দত্তবাড়ি ছোটো বউতে সেকেন্ড লিড করেছিলাম। তারপরে ওখানে থাকতে থাকতেই, ওটা যেই প্রোডাকশন হাউসে ছিল, এসকে মুভিজের ছিল, তাদেরই জিতে একটা নতুন ধারাবাহিক শুরু মানে হয়েছিল তখন, রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম বলে, সেখানে লিড করি। তারপরে আরও একটা দুটো
কাজে লিড করি, এবং সেখানে করতে করতে আমার প্রথম সিনেমায় লিড করা, সেখান থেকেই যাত্রা শুরু করেছি। তবে হ্যাঁ, অবভিয়াসলি আমি একটু লেট ব্লুমার্স ইন দ্য সেন্স, আমি যবে থেকে রেগুলার বেসিসে কাজ শুরু করেছি তখন কিন্তু আমি সেই টিনেজার বা 20-25 বছরের বয়স তখন আমার ছিল না। সেই জায়গা থেকে আমি যেটুকু পেয়েছি, যেই চরিত্র এখনও করে যাচ্ছি, বাই দ্য গ্রেস অফ দ্য গড, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই এম ভেরি কন্টেন্ট উইথ দ্যাট। তুমি মুভিতে অভিনয় করেছো, এখন ধারাবাহিকও করছো, কীরকম লাগছে তোমার মুভি ধারাবাহিক? দেখো, বেসিক অভিনয়ের জায়গাটা তো একই থাকে, মানে এরকম তো হতে পারে না মানে আলাদা আলাদা বয়ম রাখা, এই অভিনয়টা আমি মুভির জন্য করি, অভিনয়টা আমি সিরিজের জন্য করি, আর এই অভিনয়টা আমি পার্টিকুলার ধারাবাহিকের জন্য করি, সেরকমভাবে তো হয় না। বাট হ্যাঁ, ডেফিনেটলি যেমন নাটকের সাথে ক্যামেরার একটা ডিফারেন্স আছে, মানে নাটক স্টেজে অভিনয় করা এবং ক্যামেরার সামনে অভিনয় করা যেমন অনেকটাই ডিফারেন্স, কিন্তু সেখানেও বেসিক অভিনয়টা তো একই থাকে। মানে গাড়ি চালানোটা তো একই জানতে হবে, তুমি গিয়ারটা ফার্স্ট গিয়ার কখন দেবে, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার কখন দেবে, আর স্টিয়ারিংটা কোন দিকে ঘোরালে বাঁ দিক কাটবে ডান দিক কাটবে, দ্যাট ইজ ভেরি বেসিক, সেটা সব জায়গাতে এক। এইবার গাড়ি অনুযায়ী তোমায় গাড়ি চালাতে হবে, তো এটাও সেরকমই। সিরিয়ালের একরকম ডিমান্ড থাকে, কারণ তার ক্যাটাগরি অফ অডিয়েন্স, দর্শক যেই ধরনের থাকে, তাদের ইমোশনস একরকমের থাকে। সেই জায়গা থেকে সিরিয়ালে যেখানে তোমার ইমোশনসগুলোকে ইমোট করতে হয়, সেগুলো একটু হয়তো আলাদা থাকে। সিনেমার ক্ষেত্রে এখন অনেক বেশি রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, এখনকার অডিয়েন্স অনেক বেশি ইন্টেলিজেন্ট, সেটা সব ক্ষেত্রেই, সিরিয়ালের ক্ষেত্রেও, সিনেমার ক্ষেত্রেও, সিরিজের ক্ষেত্রেও। তো যেখানে যেরকম যেই ধরনের ডিমান্ড থাকে, সেই অনুযায়ী উই হ্যাভ টু পারফর্ম। আর মেগা সিরিয়ালকে বলা হয় খবর কাগজের মতন, তুমি আজকে দেখছো কাল কোনো গুরুত্ব থাকে না, আর কিন্তু মুভি ইতিহাস হয়ে থাকে, তো তুমি কী বলবে? সেটার কারণ হলো গিয়ে মেগা সিরিয়ালটা এত কোয়ান্টিটিতে হয়, এবং মেগা সিরিয়াল আমরা বলি, ধারাবাহিক বলি, তার কারণই হলো ওটা ডেইলি সোপ, তো প্রত্যেক দিন হয়। সেই জায়গা থেকে সিনেমা তুমি একটা সিনেমা বেরোলো, একটা ছায়াছবি বেরোলো, তুমি জানলে এটা একটা 2.5 ঘন্টার ডিউরেশনের ছবি, তুমি সেই মাইন্ডসেট নিয়ে ছবিটা দেখতে গেলে, সেখানে তোমার রাম শ্যাম যদুমধু যেই চরিত্রের সাথে প্রথম মিনিট থেকে আলাপ হলো, সূচনা হলো তাদের সাথে, তাদের সাথে ওই 2.5 ঘন্টা শেষ হলো, তার মধ্যে একটা গল্প বুনট বাঁধলো এবং তার মধ্যে সব কিছু হলো, এবং সেটা তোমার মনে থেকে গেল। কিন্তু তুমি ভাবো না, বাড়িতে যখন তুমি একটা একান্নবর্তী পরিবারে থাকো, প্রত্যেক দিন কি ইনসিডেন্ট ঝগড়াঝাটি হচ্ছে, তোমার কিন্তু মনে থাকবে না, কারণ তুমি জানো এই কাকার সাথে আমার ঝামেলা হয়, এই মাসির সাথে ঝামেলা হয়, জেঠিমার সাথে হয়, বৌদির সাথে হয়, তো লেগেই থাকে, কারণ সেটা রোজকার একটা জিনিস। কিন্তু যেই মুহূর্তে তুমি একটা বাইরে ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, কারোর সাথে ঝামেলা হলো, কি ঝগড়া হলো, বা তোমার ওয়ার্ক প্লেসে ঝামেলা হলো, তখন কিন্তু সেটা তোমার অনেক দিন মনে থেকে যায়, কারণ সেটা তোমার রেগুলার হয়। তো তাই জন্য সেই জায়গা থেকে খবরের কাগজ বলাটা ঠিক নয়, কারণ সেই খবরের কাগজই তো রোজ লোক পড়তে তো হচ্ছে আলটিমেটলি। তো যেহেতু এই রেগুলার হয়, তো তাই জন্য হয়তো কোথাও না কোথাও গিয়ে লোকের কোথাও একটু একঘেয়ে না, মানে মনে থাকে না, ঠিক মেমোরাইজ থাকে না, জিনিসগুলো তাড়াতাড়ি মানে রেজিস্টার্ড হয়, আবার তাড়াতাড়ি সেগুলো আনরেজিস্টার্ডও হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এরকমও হয়, কিছু আমাদের ধারাবাহিক হয়, কিছু সিনস হয়, এরকম কিছু দৃশ্য হয়, যেগুলো নিয়ে কিন্তু আমরা নিজেদের মধ্যে, ইন্ডাস্ট্রিতে কালিগদের মধ্যে আলোচনা করি। ধরো আমি যে সিরিয়ালটা দেখি না, সেখানেও আমরা আলোচনা করি যে সেদিন অমুক ওই ধারাবাহিকটা দেখছিলাম, সেখানে একটা পার্টিকুলার ওই দাদার আর ওই দিদির একটা সিন গেল, বা ওই ভাই আর বোনের একটা সিন গেল, কি ভালো লাগলো। ভালো পারফরমেন্স, অনেস্ট পারফরমেন্স হলে, সেটা সিরিয়াল হোক, যাত্রা হোক, থিয়েটার হোক, মনে তোমার ঠিক গেঁথে থাকবে, সেটা তো অবভিয়াসলি থাকবে। আর তোমার যখন মেগাতে কাস্টিং করা হয়, তো তুমি কি দেখে সেখানে অ্যাকসেপ্ট করো কাজটাকে, যে আমি এটা করব? মেগায় কাস্টিংয়ে দেখো, এখন তো বেশ কিছু বছর কাজ করছি, তো মেগার কাস্টিংয়ে না, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ প্র্যাকটিক্যাল দিক থেকে চিন্তা করলে এটা আমাদের মেন আর্নিংয়ের একটা জায়গা, রোজগারের একটা জায়গা। অবশ্যই চরিত্রটা কীরকম সেটা তো একটা জায়গা থাকেই, তবে অনেস্টলি ডিউরেশন অফ দ্য ক্যারেক্টারটা সবথেকে বেশি ম্যাটার করে। মানে আমার এই চরিত্রটা কত দিনের চরিত্র, গুরুত্বপূর্ণ চরিত্র হলেই কত দিনটা এমনি ক্যালকুলেশন বেরিয়ে আসবে, আর সেরকম চরিত্র না হলে তো তুমি বুঝতেই পারবে যে, তাই জন্য ডিউরেশন অফ দ্য ক্যারেক্টারটা খুব ম্যাটার করে প্রত্যেকের কাছে।
প্রত্যেকেই চায় রেগুলার বেসিসে কাজটা করতে। এবং হ্যাঁ, তার সাথে তো উপরি পাওনা হয়েই যায় যখন একটা চরিত্রটা একটা আলাদা কোনো মানে দৃশ্য পড়লে বা বোঝাই যায় যে লেখক একটু আলাদা করে ভেবেই একটা চরিত্রটা লিখেছে, সেটা তো একটা উপরি পাওনা থেকেই যায়। কিন্তু হ্যাঁ, মানে সবারই ব্রেড অ্যান্ড বাটার, অল উই হ্যাভ টু রান আওয়ার ওন কিচেন, সেই জায়গা থেকে ডিউরেশন অফ দ্য ক্যারেক্টার, মানে এই ক্যারেক্টার কত দূর দিন অবধি যাবে, কতদিন থাকবে, সেটা তো সব থেকে গুরুত্বপূর্ণ। এরকম আমি প্র্যাকটিক্যাল কথা বললাম। সেই জায়গা থেকে তো চরিত্রটা, আবার কিছু কিছু চরিত্র এমন থাকে যখন শুরু করলাম হয়তো চরিত্রটার মধ্যে সেরকম কিছু ছিল না, মানে মশলাপাতি ছিল না, কিন্তু আস্তে আস্তে দুরকম হয়। একটা হয় যে যে পারফর্ম করছে আর্টিস্ট, তার পারফরমেন্সটা দেখতে দেখতে লেখকেরও কোথাও মনে হলো যে বা এত ভালো পারফর্ম করছে, তাহলে এবার আমি চরিত্রটার মধ্যে কিছু ইনপুটস দিতে থাকি যাতে আরও ভালো করতে পারে। আবার অনেক সময় হয় যে পারফর্মার নিজেই চরিত্রটাকে এত ভালো করে ফেললো যে লোকের মধ্যে প্রচণ্ড ওটা জনপ্রিয় হয়ে গেছে। তো অভিনয় জগতে আছো, যেমন তোমার সাফল্য হয়েছে, অনেক ব্যর্থতাও আছে তোমার, কিছু ব্যর্থতা বলো। ব্যর্থতা তো থাকবেই, কারণ হাসি থাকলে কান্না তো থাকবেই। ব্যর্থতা, সফলতা আছে বলেই ব্যর্থতা আছে। তো আমি সবসময় এটাই নিজেকে একটা মাইন্ডসেট রাখার চেষ্টা করি যে যখন কিছু একটা বিষয় একটু ভালো রকমের মানে একটু বেশি সাকসেসফুল হয়ে যায় বা সফলতা আসে, তখন প্রচণ্ড সেটা নিয়ে একটা হাইপার হয়ে সাংঘাতিক উচ্ছ্বসিত হই না। সেটা যখন করি না তখন বুঝতে পারি যে হ্যাঁ, আমার মাথাটা কিন্তু, মনটা কিন্তু ওই দিক থেকেও তৈরি। যদি কোনো রকমের একটা ডাউনফল হয় বা কোনো ব্যর্থতা হয়, তাহলে আমি কিন্তু মানে আই ট্রাই টু কিপ দ্য ব্যালেন্স। বেশি কিছুতে উচ্ছ্বসিত হওয়ারও দরকার নেই। হ্যাঁ, আনন্দ তো ডেফিনেটলি হবে, নইলে তো রোবট হয়ে যাব। আনন্দ হয়, মজা হয়, সেলিব্রেট করার তো অনেক রকমের মিডিয়াম থাকে। সেলিব্রেশনটা এমন একটা লেভেলের মধ্যে করতে হবে যাতে আমার যখন কোনো ব্যর্থতা হবে তখন যেন সেটাকে নিয়ে আমি ওই লেভেলের মানে সেটা যেন আমার মাথাতে, মানে আমার মাইন্ড কন্ট্রোল না করতে পারে। তো ওই ব্যালেন্সটা সবসময় রাখার চেষ্টা করি। আর ব্যর্থতা, হ্যাঁ, অনেক সময় অনেক রকমের হার্ট ব্রোকেন সিচুয়েশনস হয়। কোনো একটা চরিত্র দেখে মনে হয়, এটা তো সবসময়ই হয়, কোনো একটা চরিত্র সিরিজ, সিনেমাতে বা সিরিয়ালেও দেখে মনে হয় যে সেই চরিত্রটা যদি আমি করতে পারতাম, সেটা করতে পারছি না, সেটা কোনো একটা জায়গা থেকে মনে হয় যে তখন খারাপ লাগে, ব্যর্থতা না। আবার কখনো কোনো একটা চরিত্র করার কথা ছিল, কোনো ডিউ টু মানে ডিফারেন্ট মানে রিজনস অর সিচুয়েশন, সেটা হয়তো আমি করে উঠতে পারিনি, তো সেই সময় একটু খারাপই লাগে। কিন্তু ব্যর্থতাটা না ওরমভাবে কখনো মাথায় বসতে দিই না, টাচউড। আর বাই দ্য গ্রেস অফ গড আমার মনে হয় না কোনো দিন বসতে দেবো, কারণ আমি ওই একটা ব্যালেন্সটা আমি খুব মেনটেন করি। মানে যদি আজকে আমি শুনতে পাই যে আমার সাংঘাতিক একটা যেটা চাইছিলাম পেয়ে গেছি, আই নো দ্যাট আই ক্যান কন্ট্রোল মাই সেলফ ইমোশনালি। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো? যে ইমোশনালি এমন নিজের উচ্ছ্বাসটাকে বহিঃপ্রকাশ করলাম যে তারপরেই যখন শুনতে পেলাম যে না, ওই জিনিসটা যেটা চেয়েছিলাম ওটা পাইনি, সেটা শুনে একটা ধাপ করে পড়ে গেলাম, সেটা যেন না। ওটাতে ঠিক যতটা আনন্দ হবে, কিছু না পেলে ঠিক ততটাই যেন খারাপ লাগা থাকে। কীরকম কাজ করার ইচ্ছা আছে আগামী দিনে? আগামী দিনে আরও কাজ করার ইচ্ছে আছে, আরও যাদের সাথে কাজ করার ইচ্ছা আছে সেই মানুষগুলোর সাথে যেন কাজ করতে পারি। এখন সিনেমা অনেক রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, তো খুব যদি মানে ভালো করে খুঁটিয়ে দেখো, এখনকার অভিনয়ের ধারাও সারা জগতেই মানে ওয়ার্ল্ডলি একটা চেঞ্জ আসছে, উইচ ইজ মাচ মোর রিয়েলিস্টিক অ্যাক্টিং। তো ওই ধরনের যে যখন রিয়েলিস্টিক কাজগুলো দেখি, প্রচণ্ড রিয়েলিস্টিক অ্যাক্টিং যেখানে হচ্ছে, অর্গ্যানিক যেই জিনিসগুলো হয়, সেগুলো দেখে মনে হয় যে এরকম চরিত্র আরও করতে হবে। কারণ আমার মনে হয় যে ওগুলো করা দেখতে যতটা সোজা লাগে ততটা নয়। তাই নিজের প্রতি নিজে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে ইচ্ছা করে যে ওই কাজগুলো কবে করবো আরও বেশি করে। এখনও করছি, আরও করতে চাই। তুমি তো অনেক ধারাবাহিকে কাজ করেছো, তো কোন ধারাবাহিক খুব পছন্দের, খুব ভালো লেগেছে কাজ করে? আমার পার্সোনাল একটা ফেভারিট, আমি এটা সবাইকে বলি, সেটা হলো গিয়ে কালার্স বাংলায় রবি ঠাকুরের ছোট গল্প নিয়ে একটা তোমার ওই সিরিজের মতো হতো কালার্স বাংলাতে ফিউ ইয়ার্স ব্যাক। সেখানে রবি ঠাকুরের এক একটা গল্প ওপরে কাজ হতো। আমি একটা করেছিলাম মধ্যবর্তিনী, রবি ঠাকুরের একটি ছোটো গল্প অবলম্বনে। সেখানে আমার চরিত্রটি ছিল নিবারণ বলে। নিবারণ এবং তার দুটো বিয়ে, সেই দুই
স্ত্রীর সাথে নিবারণের সম্পর্কের টানাপোড়েন। আমার মনে হয় এখন পর্যন্ত ওটা আমার ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ। আরেকটা আমার খুব কাছের কাজ হলো হইচই একটা সিরিজ করেছিলাম দুজনে বলে, সেখানে আন্ডারকভার কপ মানে র ইন্টেলিজেন্স অফিসার একটা রোল প্লে করেছিলাম উৎসব বলে। দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আরও আছে, এই দুটো এখন হঠাৎ করে মনে পড়লো। আরেকটা যেটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং, সেটা অভিনয়ের জন্য বলবো না, মানে টোটাল ক্যারেক্টারাইজেশন এবং দ্য ওয়ে মানে পারফরমেন্সের জন্য আমাকে তার জন্য যা যা করতে হয়েছে, দ্যাট ইজ মনসা বলে একটি সিরিয়াল হতো, সেইখানে আমি ফার্স্ট টাইম আই প্লেড দ্য রোল অফ লর্ড শিবা। তো দ্যাট ওয়াজ সামথিং ভেরি স্পেশাল, বিকজ ওটা তো পুরোপুরি আলাদা, ওই জনারটাই আলাদা। সেইখানে ওই জটা পরে বাকছাল পরে শিবের মতো অ্যাটিটিউড নিয়ে এবং কঠিন কঠিন প্রচুর কথা বলা, একটানা বলে যাওয়া, কিন্তু তুমি নর্মাল মানে মডার্ন লোকজন যারা যেরমভাবে রিয়্যাক্ট করে সেরমভাবে করতে পারবে না, সেখানে ইট হ্যাজ টু বি ভেরি গডলি সামথিং। তো ওটা দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ফর মি অ্যান্ড আই থারোলি এনজয় দি এন্টায়ার প্রসেস। ওটাও খুব কাছের। তুমি তো অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছো, তো কার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে তোমার? প্রত্যেকেরই নিজস্ব একটা স্টাইল আছে, নিজস্ব একটা ওয়ে অফ কী বলবো, ওয়ে অফ মেকিং আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য সিন। প্রত্যেকের একটা নিজস্ব প্রসিজিওর থাকে। তো আলাদা করে এই সব থেকে ভালো ডিরেক্টর আমি কাজ করেছি বলাটা ঠিক হবে না। ভালো, আমার সৃজিতদার সাথেও খুব ভালো রকমের একটা এক্সপিরিয়েন্স আছে। তবে স্পেশালি আমি মেনশন করতে চাইবো আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি, এবং ওনার অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ ক্রাফট ইজ সামথিং উইচ ইজ ভেরি হাইলি অ্যাপ্রিসিয়েটিভ সামথিং, যেটা নাকি মানে অ্যাকনলেজ করতেই হয়। সেটা হলো কমলেশ্বর মুখার্জি। আমি ওনার সাথে আই ওয়াজ ভেরি লাকি টু গেট দ্য চান্স। আমি ওনার সাথে ওনার একটা ছবিতে কাজ করেছিলাম গুড নাইট সিটি বলে কিছু বছর আগে। আমি তখন ওনাকে খুব আপ ক্লোজ পার্সোনাল দেখেছি, ওনার সাথে অনেকটা সময় কাটিয়েছি, ওনার বাড়িতে গেছি, ওয়ার্কশপ করেছি, তারপর তো শুটিংয়ের সেটে অন দ্য ফ্লোর তো অনেক কিছুই শিখেছি। সো দ্যাট ওয়াজ আ ভেরি চেরিশেবল এক্সপিরিয়েন্স ফর মি। ওটা আমার কাছে সারা জীবনে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আগামী দিনে তোমার কোন পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে? অনেকের সাথেই কাজ করার ইচ্ছে আছে, স্পেশালি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি আমার এই মুহূর্তে মনে হয় আমাদের বাংলা অ্যাটলিস্ট বাংলা চলচ্চিত্র জগতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টোরি টেলার। উনি যেই সুন্দরভাবে গল্প বলেন, ওনার ছবি দেখলে মাঝে মাঝে মনে হয় যেন গল্প শুনছি কারোর কাছে বসে। আমার খুব ইচ্ছে, আরও অনেকেই আছে আমার এই মুহূর্তে, আমি ভেরি সরি আমার প্রত্যেকের নাম মনে পড়ছে না আলাদা করে, বাট এরকম অনেকেই আছে যাদের দুজনের নাম ইনস্ট্যান্ট মাথায় আসলো, আমি তাদের নাম দুটোই বললাম। বাট দেয়ার আর লট অফ আদার ডিরেক্টর্স উইথ হুম আই উড লাইক টু ওয়ার্ক। তুমি তো এখন ধারাবাহিক করছো, যদি তোমার পুরনো ধারাবাহিক দেখো বা যেমন পুরনো মুভিগুলো তুমি দেখো, ওখানে এরকম হলে ভালো হতো, আরও ভালো করতে পারলে ভালো হতো। একদম এরকম তো মনে হয় সবসময়। আমার তো যত দিন যাচ্ছে তত আরেকটা জিনিস এখন ভয় লাগে, নিজের ছবি দেখতে বা নিজের কাজ দেখতে বসলেই মনে হয় অস্বস্তি করে, একটা রেস্টলেসনেস কাজ করে, মনে হয় যে এটা কী করলাম। এটা মানে হয়তো দেখা হয়ে গেছে, দেখা হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ শুয়ে বসে হয়তো ভাবতেই থাকলাম যে কি হলো, এটা তো আর একটু ভালো করতে পারতাম, কেন করতে পারলাম না, এটা তো আর একটু ভালো হতে পারতো, আরেকবার কি করা যায়, না করা তো যাবে না, কিছুই তো করার নেই এখন। এগুলো হয়, আর এগুলো হওয়াটা খুব স্বাভাবিক। এটা কোনো দিন শেষ হবে না, এটা থাকবেই। এটা যতদিন আছে ইউর অ্যান আর্টিস্ট। এটা যেদিন বন্ধ হয়ে যাবে যে না আমি যেটা করেছি ঠিক, তার মানে তোমার ভেতরটা মানে ফাঁকা হয়ে গেছে, আর তোমার দেওয়ার কিছু নেই, আমার এটা মনে হয় অ্যাটলিস্ট। তোমার তো অনেক ফ্যান, অনেক ফলোয়ার্স আছে, তো কেমন লাগে তোমার এটা? যেমন তুমি কোথাও যাও, তোমাকে ঘিরে অনেকজন ঘিরে তোমার ধরে, অনেক মহিলা ফ্যান আছে তোমার, তো কীরকম লাগে এগুলো তোমার? খুব ভালো লাগে, ভালো লাগবে না কি গো? তো এগুলো যারা যদি কেউ বলে যে না আমার একদম ভালো লাগে না, আমার মনে হয় কোথাও না একটু অনেস্টির প্রবলেম হচ্ছে। এটা তো ভালো লাগবে ডেফিনেটলি। আমি তাহলে কার জন্য কাজগুলো করছি? তাহলে তো আমি ঘরে বসে নিজেই, এখন তো মোবাইল হয়ে গেছে, নিজেই একটা সামনে তুলে নিজেই দেখলাম, নিজে বললাম বাহ খুব ভালো হয়েছে, আবার নিজেই বললাম খুব খারাপ হয়েছে। তো এগুলো তো করছি অডিয়েন্সদের দেখার জন্য। অডিয়েন্স মানে কি? দর্শক মানে কি? আমাদের চারিপাশে যেই মানুষজনরা থাকে, তো
তারা যখন অ্যাপ্রিসিয়েট করে সেটা তো ভালো লাগেই। সে তো একটা মানে রাজমিস্ত্রিও যখন একটা বাড়িতে একটা সুন্দর একটা ডিজাইন করে দেয় সিমেন্ট দিয়ে, বাড়ির মালিক যখন দেখে, সে যখন বলে যে বা খুব ভালো হয়েছে, তারও ভালো লাগে। তার ওটা শিল্প, তার ওটা ক্রিয়েশন, তার যেমন ভালো লাগে, আমি যেটা ক্রিয়েট করছি আমারও ভালো লাগে, ভালো লাগতে বাধ্য। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে আমার ভালো লাগে। আর তোমাকে লাস্ট কোশ্চেন করবো যে তোমার ফেভারিট রেসিপি কী, কিসের? মানে খাবারের? খাবারের? হ্যাঁ। চাইনিজ, চাইনিজ, চাইনিজ। আর কীরকম গল্পের বই পড়তে ভালো লাগে তোমার? আমি গল্পের বই পড়ার অভ্যেসটা চলে গেছে, নিজের দোষেই চলে গেছে, কিন্তু একটা সময় প্রচুর গল্পের বই পড়তাম। আর গল্পের বই মানে ভূত আগে ভালো লাগতো, কিন্তু এখন বুঝতে পারি যত বয়স হচ্ছে ভয়টা না কেটে যাচ্ছে, মানে আলাদা করে আর সারপ্রাইজড হই না যে এখানে একটা ভয় আছে, এখানে ভয় পেতে হবে বা ভয় পেয়ে গেছি। এটা বোধহয় বয়সের সাথে সাথে হয়। তো তাছাড়া অ্যাডভেঞ্চার গল্প ভালো লাগে, খুব একটা গল্প বই পড়া হয় না। ডকুমেন্টারিজ দেখি, সিরিজ দেখি, সিরিজ দেখি, ওগুলোই দেখা হয়। আর তোমার ফার্স্ট লাভ? ফার্স্ট লাভ স্কুলের সময় ছিল, স্কুলের সময়, সে বহু আগের কথা। আর ফেভারিট অ্যাক্টর কে তোমার? ফেভারিট অ্যাক্টরটা না, এটা একটা ভাস্ট। তুমি যদি জিজ্ঞেস করো ফেভারিট হিরোকে, সেটা আমি বলতে পারি। হিরো আর অ্যাক্টর তো আলাদা। স্ক্রিনে যাকে দেখে আমার অস্ট্রাক হয়ে যাই, সেটা হলো আমার এখনও সিলভাস্টার স্ট্যালোন। আমি তার বিশাল বড় ভক্ত। আর অ্যাক্টরের লিস্টটা লম্বা, লম্বা লিস্ট। মানে সেখানে অমিতাভ বচ্চন থেকে শুরু করে, ডেনজেল ওয়াশিংটন থেকে শুরু করে, তরুণ কুমার থেকে শুরু করে, উত্তম কুমার শুরু করে, ইটস হিউজ, হিউজ। তোমাকে অনেক ধন্যবাদ ব্রাইট টাইমের সঙ্গে থাকার জন্য। আর তোমার আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই, আরও অনেক ভালো ভালো কাজ করো তুমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্রাইট টাইমকেও আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আরও অনেক বড় হও, আরও বড় লেভেলে কাজ করো। আর তোমাকে অনেক শুভেচ্ছা। তোমার সাথে আমার অনেক দিনের আলাপ, কিন্তু কোনোভাবে আমাদের ঠিক কানেকশন হচ্ছিল না, আজকে হলো। ব্রাইট টাইমের দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।